এই গল্প যারা শুনবে তারা হয়তো এক বাক্যে হয়তো বলবে স্রেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্কপ্রসূত একটা ঘটনা মাত্র। কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই। ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয়, মাত্র বছর 20 আগেকার কথা। মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী এবং 2টি ছেলেমেয়ে নিয়ে দারিদ্র্যের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একেই চাকরিহীন হয়ে মন মেজাজের ঠিক ছিল না, তার উপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ ও দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি। এই ভেবে এক রাতে রতিকান্তবাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। পকেটে কাগজে মোড়া বিষও ছিল। এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচি করবে না, বাধা দেবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তাই ফুটফুটে জ্যোৎস্নার রাত। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। চিরকাল এর বাইরে দিয়েই যাতায়াত করেছেন তিনি, ভেতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেননি। আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ। অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি। কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি, তার আর ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন তিনি। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড়সড় স্মৃতিসৌধের ওপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে। কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে, কাজেই এর উপর শুয়ে যদি কেউ একটু ঘুমোয় তো কার কি বলার আছে। এই ভেবে তিনি কবর সৌধের মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিস্তব্ধ নিঝুম চারদিক, শুধু আগাছায় ভরা। মাঝে মধ্যে 2-1টা কেঁদো কুকুরের ছুটোছুটি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। শুয়ে থাকতে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। ধর্মরিয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘদেহী খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্নার আলোয় সাহেবের গায়ের রঙে যেন বিদ্যুৎ ঠিকরোচ্ছে, আর নীল চোখ দুটো যেন কাঁচের গুলির মতো চিকচিক করছে। রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, হোয়াট ননসেন্স ইজ দিস, গেট ডাউন। রতিকান্তবাবু সাহেবের ধমক খেয়ে কবরের চাতাল থেকে মারলেন এক লাফ। সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলার স্বর কঠিন করেই বললেন, কি নাম আছে তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এটো রাতে তুমি কবরখানার মধ্যে আসিয়াছ কেন? আমি ভুল করে এসে পড়েছি সাহেব, আর কখনো আসব না। আর কখনো আসিবার সময় তুমি পাইলেটো আসিবে, আমি তো এখুনি তোমাকে গলি করিয়া মারিয়া দিবে। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন বলেই এসেছিলেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে এবারের মতন ক্ষমা করুন সাহেব, আমি এর আগে কখনো এখানে আসিনি। মা কালীর দিব্যি, আর কখনো আসবও না। বহু দুঃখে এসেছিলাম। বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বের করে বললেন, এই দেখুন, আমি এটা খেয়ে সুইসাইড করব বলে এসেছিলাম। কি ওটা? এটা বিষ। কই দেখি। রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটো খাইলে ইঁদুর ছুঁচা মরিবে, তুমি মরিবে কেন? 2-1বার বমি করিলেই তো বাঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে। রতিকান্তবাবু আতকে উঠে বললেন, হ্যাঁ ভেজাল?
তবে নাটকি, তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লোককে? তা যাক, কিন্তু তুমি সুইসাইড করিতে আসিয়াছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতেছি, তুমি বাঁচিয়া সেখানে মরিয়া যাইতে চাহিতেছ কি কারণে? রতিকান্তবাবু তো লাফিয়ে উঠলেন। আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই? তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মুটো। বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এইখানে কি নকশা মারিতে আসিতাম? তুমি যে কবরের উপর শুইয়া আছো, এইটাই আমার কবর। রতিকান্ত বললেন, ও বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তাহা শুনিয়া তোমার লাভটা কি? তোমরা স্বদেশীরা একদিন হামাকে গলি করিয়া মারিয়াছিলে। তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী ফদেশী নই সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি, মা কালীর দিব্যি। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব। ড্যাম ফুল ব্লাডি ইডিয়ট! তুমি মরিতে আসিয়াছ যদি, তো বাঁচিবার জন্য এমন ছটফট করিতেছ কেন? কান ধরিয়া ওঠবোস করো। রতিকান্তবাবু তাই করলেন। স্টপ! এইবার হামাকে ছোট্ট করিয়া বলতো, তুমি এইখানে মরিতে আসিয়াছিলে কেন? রতিকান্তবাবু বললেন, আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব। বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার ওপর চাকরিটা খোয়ালাম। চাকরি খোয়াইলে কেন? চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটা উঠে গেল। ফের মিটটা কথা বলিতেছ, উঠিয়া গেল না উঠাইয়া দিলে? কোনো কোম্পানি কি সুচুসুট্ট উঠিয়া যায়? যাক, তুমি তাহলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ, পেট ভরিয়া খাইতে পাও না। আমার বউ ছেলে মেয়ে সব আছে। আমি এখন এমনই অভাবে পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে? ঠিক তাই। মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পাড়িয়া উহাদের খাইতে দিতে, এই তো? হ্যাঁ, ইডিয়ট! তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না সাহেব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনিলাম। তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই। আমি তোমাকে একটা গিনি দিতেছি। তুমি এইটি লইয়া চলিয়া যাও। এইটি বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি। ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে। আমি তোমাকে আবার গিনি দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না। যদি বলো, আমি তোমাকে মারিয়া ফেলিব। রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসে একবার গিনিটা বের করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কিনা। কেননা এতক্ষণ যা ঘটে গেল তা তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকল। এই তো রয়েছে। তবে তো মিথ্যে নয়, কেননা তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যি। রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটি জুয়েলারির দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করেন। কারণ গিনিটার ধাতব মূল্যের থেকে এর প্রাচীনত্বের দাম ছিল অনেক। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখেই বললেন, কি ব্যাপার রতিকান্তবাবু, এ মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন। দু একদিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু কিছু জমানো ছিল। এতদিন বেচিনি, এখন অভাবের জ্বালায় বেচতে এসেছি। বেশ করেছেন। তবে একটা কথা, আপনার যখনই ওগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবেন, কেমন? কেননা এ জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঞ্চয় ছিল, এবার আমার সংগ্রহে থাকবে, এই আর কি। রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন।
গৃহিণী অবাক হয়ে বললেন, ও বাবা, এত টাকা কোথায় পেলে তুমি? এই যে শুনলাম তোমার চাকরি নেই। চাকরি সত্যিই নেই, আপাতত ছোটোখাটো কাজ একটা জুটিয়ে নিয়েছি, তবে দিন মানে নয়, রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো? না, আর হলেও তোমার তাতে কি? খারাপ কাজ করলে তার ফল আমিই ভোগ করব, তুমি তো করবে না। আমি টাকা আনবো, তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না। গৃহিণী চুপ করে গেলেন। রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গও তুললেন না, সাহেবের কথাও বললেন না। তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্তবাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন। এইভাবেই দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্তবাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে। দোকানদারের কারসাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক, রতিকান্তবাবু পুলিশের শিকার হলেন। পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল রতিকান্তবাবুর কাছে, এগুলো চোরাই মাল না সত্যি তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি? যদি তাই হয় তবে তার পরিমাণ এখন কত? রতিকান্তবাবু কি আর বলেন, তিনি একই কথা বারবার বলতে লাগলেন। এসব চোরাই মাল নয়, সবই তার পিতৃদত্ত ধন। এমনকি এও বললেন, আজকের এই গিনিটি ছাড়া তার সঞ্চয়ে আর একটি গিনিও অবশিষ্ট নেই। পুলিশ তবুও তার কথা বিশ্বাস করল না, কেননা এই গিনিগুলোর একটির সঙ্গে আরেকটির মিল নেই। যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলি তৈরি হয়েছিল, কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলি গিনি কি করে থাকতে পারে? এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার। তাই পুলিশ রতিকান্তবাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘরদোর তছনছ করে তন্ন তন্ন করে নেড়ে ঘেঁটে কিছুই না পেয়ে ফিরে গেল। ফিরে গিয়েও লকআপে রাখা রতিকান্তবাবুকে ভীতি প্রদর্শন করে কথা আদায়ের চেষ্টা করতে লাগল। রতিকান্তবাবু অনেক কান্নাকাটি করলেন, দারোগাবাবুর হাতেন পায়ে ধরলেন, কিন্তু কোনো ফল হলো না তাতে। রতিকান্তবাবুর গৃহিণী এসেও হাতেন পায়ে ধরলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। দারোগাবাবু বললেন, যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি, ততক্ষণ ওকে ছাড়া হবে না। রতিকান্তবাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন, আমার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো। কেন ও কাজ করতে গেলে তুমি? রোজ সন্ধেবেলা তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত 12টার পর। এখন আমি কি করি? রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে এবং বললেন, যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে। গৃহিণী তো ভয়েই সারা, শোনামাত্রই আঁতকে ওঠে বললেন, ওরে বাবা, কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা বলবো গো? একেই আমার ভূতের ভয়। রতিকান্তবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবু তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো। তবে খুব সাবধান, ভুলেও যেন কারোর কাছে বলো না এ কথা। না না, তা বলবো না, কিন্তু আমি সাহেবের কবর চিনব কি করে? সেসব বলে দিচ্ছি আমি। বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজে 2-1 ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন, প্লিজ হেল্প মি। তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের। রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন। তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই গিয়ে এখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছলেন। তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন।
রাত তখন 1টা। থানার লকআপের ভেতরে দারোগাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছেন, আর রতিকান্তবাবুও সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন আপনারা, আমি চুরি করিনি, এ সবই আমার পিতৃদত্ত ধন, যা ছিল সবই বেচে দিয়েছি। তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশ করে দেখেই এসেছেন, তবুও কেন অবিশ্বাস করছেন আমাকে? অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। এই সব দুষ্প্রাপ্য গিনিগুলি আপনার পিতৃদত্ত ধন হলে আপনার এই রকম দশা হতো? আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন, চালাকির জায়গা পাননি? রতিকান্তবাবু নীরব। সত্যিই তো, কি উত্তর দেবেন তিনি? এমন সময় হঠাৎ এক কাণ্ড। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন, তাকে দেখেই চমকে উঠলেন সকলেই। দরোয়ান থেকে ওসি পর্যন্ত সন্ত্রস্ত হয়ে স্যালিউট করলেন তাকে। সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়ে কাঁপতে লাগলেন সবাই। কে ইনি? পুলিশ কমিশনার? না, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার? তাই বা কি করে হবে? ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের। তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব, কি ভয়ঙ্কর তার নীল চোখের চাহনি, কি হিংস্র তার লাল টকটকে মুখ। খাঁটি ইংরেজ সাহেব। কে পাঠালে কে? কোথা থেকে এলেন? সাহেব এসেই গটগট করে ওসির ঘরে ঢুকলেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্রুদ্ধ চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখলেন। টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করলেন। চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না। জুতোশুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন। তারপর টেবিলে রাখা ময়লা ছোপ ধরা কাঁচের গেলাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে পড়লেন। অমর ঘরের এই রকম অবস্থা কে করিয়াছে? তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, হু আর ইউ? ওসি সন্ত্রস্ত হয়ে বললেন, স্যার, আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার। ইউ ব্লাডি ফুল, টেল মিস্টার টেগার্ট, ইউ আর রিয়ালি অনফিট ফর দিস পোস্ট। তারপর গোটা থানার চারদিক ব্যাঘ্র বিক্রমে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্তবাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন, এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়াছ কেন? একে আমরা স্মাগলার সন্দেহ করে ধরে রেখেছি স্যার। ব্লাডি ফুল, হি ইজ এ ভেরি গুড ম্যান, আই নো হিম। যদি ভাল চাও তো তোমরা ইহাকে এক্ষুনি ছাড়িয়া দাও। বলার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হলো রতিকান্তবাবুকে। লকআপ থেকে বেরিয়ে রতিকান্তবাবু দেঁতো হেসে সাহেবকে একটা স্যালিউট দিলেন। সাহেব রতিকান্তবাবুকে ধমকালেন, গেট আউট অফ হিয়ার। রতিকান্তবাবু সাহেবের এরকম মূর্তি কখনো দেখেননি। এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশি চেহারা কখনো না। তাই ধমক খেয়ে কোনো রকমে কোঁচা গুটোতে গুটোতে দৌড়ে পালালেন। রতিকান্তবাবু চলে যাওয়ার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে। আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সাহেব যাওয়ার আগে পুলিশের খাতায় খসখস করে কি যেন সব লিখে গেছেন। বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতস্থ হয়ে খাতার পাতার উপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন। দ্য ম্যান ইজ নোন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই অ্যাম রিলিজিং হিম। লেখার শেষে নিজের নামও সই করে গেছেন সাহেব। ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কি রকম হয়ে গিয়েছিলেন। সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবলও ছিল না কারো। যাই হোক, সে রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যাসত্য যাচাই করতে গিয়ে দেখা গেল, টেগার্ট যখন পুলিশ কমিশনার ছিলেন তখন এই নামাঙ্কিত ব্যক্তি ওই থানারই একজন ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। পুরনো নথিপত্রের সইয়ের সঙ্গে সে রাতের সেই রহস্যময় মানুষটির সইয়ের হুবহু মিল পাওয়া গেল। শুধু তারিখেরই যা হেরফের হলো, এবং অনুসন্ধানে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন। এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব।